তিথি ডোডোর কাছে গিয়ে বসলো। দু হাতের মধ্যখানি ডোডোকে নিয়ে শুয়ে পড়ে বলল, তোর জন্য আমাকেও শাস্তি পেতে হচ্ছে ডোডো। ডোডো অসহায় মুখ করে শুয়ে থাকলো। কিছুক্ষণ পর আইজা এসে দেখলো মা ছেলে দুজনেই ঘুম। সে নাকি সুরে কেঁদে বলল, আমার গায়ে হলুদের দিন মা ছেলে ঘুমোচ্ছে, এখন আমি। তখনই মা ছেলে হাত বাঁধা দেখে হা করে চেয়ে রইল সে। আজলান তার পেছন পেছন ঘরে ঢুকে বলল, ঘুমোক, ঘুম থেকে উঠে বাকি কাজ করবে। আইজা চুপচাপ বেরিয়ে গেল। আজলান প্রথমে তিথির হাত খুলতে বসেছিল, ওলনার গিট খুলতে গেল, আর ঠিক তখনই ঘুমু ঘুমু চোখে তিথির মনে হলো যেন ডোডোকে কেউ একজন তার বুক থেকে তুলে নিচ্ছে ধীরে ধীরে। সে খপ করে আজলানের কলার চেপে ধরে হ্যাচকা টান দিল। আজলান মুখ থুবড়ে পড়ল তার উপর। দুজনের মাঝখানে ঘুমন্ত ডোডো চ্যাপ্টা হয়ে পড়ে রইল। সে ভ্যাও ভ্যাও কেঁদে উঠতেই দুজনের হুঁশ ফিরল। আজলানের নাকটা তিথির কান ছুঁয়ে উঠে গেল। ছাদে গায়ে হলুদের আয়োজন করা হয়েছে। আইজার কয়েকজন বান্ধবী এসেছে। তারা আর ফুপাতো মামাতো খালাতো ভাইরা মিলে স্টেজ সাজিয়ে ফেলেছে। আজলান জানে এরা এসবে ওস্তাদ। সেখানে যদি কয়েকটা মেয়ে থাকে তাহলে কাজ আরও সহজ। কেক চলে এসেছে, পার্লারের মেয়েও চলে এসেছে। পার্লারের মেয়েদের এনেছে তিথি। আজলান শেখ তা শোনার পর আর কিছু বলার জন্য খুঁজে পাননি। ডোডো এমনিতেই অন্যদিন খেলনা নিয়ে বসিয়ে দিলে খেলে, আজ মায়ের কোল ছাড়তেই কান্না। তিথি গালে দুটো চর বসিয়ে দিয়ে বলল, সারাক্ষণ মেয়ে মেয়ে করা ছাড়া আর কিছু পারিস না? ডোডো চর খেয়ে এমন জোরে কাঁদা শুরু করেছে, বিরানির ডেক্সি পাকাতে থাকা বাবুর্চির সাথে কথা বলতে থাকা আজলান শেখ পর্যন্ত থমকে গেল। আবার হলোটা কি? আম্বিয়া বেগম ডোডোকে কোলে নিয়ে ফেলে তিথিকে বলল, আমি ওর বাপকে দিয়ে আসি। দাও, সারাক্ষণ হাওয়া খেয়ে বেড়ানো ছাড়া আর করছেটা কি? সব আমার উপর দিয়ে যাচ্ছে। সেখানে এসেছে মেয়ে করতে, এক চর দেব। ডোডো ঠোঁট টেনে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। তিথি উপহাস করতেই সে আরো জোরে কাঁদতে লাগলো। আজলান এসে বলল, কি হয়েছে? সমস্যা কি? ওকে এভাবে কাঁদাচ্ছ কেন? তিথি মুখ ফিরিয়ে নিল। আম্বিয়া বেগম বললেন, ওর মাকে জ্বালাচ্ছে, ওকে একটু রাখ। আর কারো কোলেই যাচ্ছে না। কতজন নিতে চাইলো, তোর ছেলে কারো কোলে যাবে না। আজলান হাত বাড়িয়ে ডোডোকে কোলে নিয়ে নিল। ডোডোর কান্না তারপরও থামে না। মা তাকে বকেছে, তাই মাকে আদর করে দিতে হবে, তার আগে কান্না থামবে না। আজলান তাকে শান্ত করানোর জন্য হাতের ঘড়িটা খুলে দিল। ডোডো সেটা দেখে কান্না থামিয়ে হাতে নিল। তার পরপরই ঘড়িটা ভারী হওয়ায় টুপ করে ফেলে দিল নিচে। আম্বিয়া বেগম আটকে উঠলেন। ডোডো চেঁচিয়ে কেঁদে উঠল পুনরায়। আজলান হতবম্ব। এই ছেলে কি শুরু করেছে? তিথি আর না পারতে ডোডোকে কোলে নিয়ে হনহনিয়ে যেতে যেতে বলল, বাপের মতো হয়েছে। আজলানের ভ্রু যুগল দ্বিগুণ কুঁচকে গেল। আম্বিয়া বেগম তা দেখে বললেন, হয়েছে, আর ওদিকে অমন করে তাকিয়ে থাকতে হবে না। ভুল কিছু বলেনি। যেতে যেতে শেষের কথাটা একটু আস্তে বলেছেন উনি। আজলান যদিও শুনেছে, কিন্তু প্রতিক্রিয়া দেখানোর ফুরসত পায়নি। আজলান ঘড়িটা তুলে দেখল কাজ ভেঙে গিয়েছে। চকারান্ত শব্দ করল সে মুখ দিয়ে। আফতাব শেখ এসে বললেন, বিরিয়ানি মনে হচ্ছে ভীষণ ঝাল হবে। আজলান অতিষ্ঠ এই মানুষটা জ্বালায়। কিছুক্ষণ আগে এসে বলল মশলাপাতি কম হয়েছে, মাংস কম পড়েছে। এখন এসে বলল ভীষণ ঝাল হবে, অসহ্য। গটগট পায়ে হেঁটে সেখান থেকে চলে গেল সে। যে জন্ম দিয়েছে সে শাস্তি দেয় না, যাকে জন্ম দিয়েছে সে বুঝবে কি করে এত যন্ত্রণা সহ্য করা যায়। হলুদ সিল্ক কাতানের মোচাক শাড়ি পরেছে তিথি, চুলের ফুলে মালা পরেছে। পার্লারের মেয়েরা তাকে সাজিয়ে দিয়েছে, নুড লিপস্টিক পরিয়ে দিয়েছে। আম্বিয়া বেগম বললেন, ভালো লাগছে দেখতে। আমার নাতিটাকে একটা নতুন গেঞ্জি পরিয়ে দে। তিথি ডোডোকে উপর করে ধরে বলল, ডোডো আম্মাকে কেমন লাগছে বল। ডোডো তার নাক কামড়ে দেওয়ার জন্য ঝুঁকে এলো। তিথি ঝাড়ি মেরে বলল, সব সময় ফাইজলামি করতে থাকে। মার খেয়েছিস
বেশিক্ষণ হচ্ছে না, আবারও দুষ্টুমি করছিস? ডোডো ঠোঁট টানলো। তিথি আদর করে বলল, আচ্ছা আর বকবো না, আমার ছেলের মতো লক্ষ্মী ছেলে আর দুটো নেই। আজলান ডার্ক গোল্ড কালারের একটা পাঞ্জাবি গায়ে দিয়েছে। ডোডোকে একটা ওই রঙের টি শার্ট পরিয়ে, পায়ে জুতো পরিয়ে, মাথায় হ্যাট পরিয়ে দিয়েছে। ডোডো হ্যাট খুলে দূরে ছুঁড়ে মারলো। আজলান ধমক দিয়ে হাতে একটা ঘড়ি পরিয়ে দিল, তারপর বলল, দুষ্টুমি করলে মারবো আইজান। ডোডো হাতের বাঁধা ঘড়িটা কামড়াচ্ছে। আজলান চিরুনিতে পারফিউম স্প্রে করে চুল আঁচড়ালো। হাতে ঘড়ি পরতে পরতে ডোডোর কাছে এসে দেখলো ঘড়িটার মধ্যে অন্য হাতটাও ঢুকিয়ে বসে আছে সে। রাবারের ঘড়ি হওয়ায় হাতটা ঢোকাতে সহজ হয়েছে। আজলান কোমরে হাত দিয়ে ওর দিকে চেয়ে রইল। ডোডো তার দিকে চোখ তুলে চেয়ে রইল। তিথি দরজার পাশে দাঁড়িয়ে দেখলো তাদের বাপ ছেলের কাণ্ড। এমনভাবে বাবার দিকে তাকিয়ে আছে, মায়া না লেগে যাবে কোথায়? আজলান কোলে তুলে বলল, এত জ্বালালে আমি যাব কোথায়? ডোডো তিথিকে দেখে ফেলেছে। আম্মা বলে চিৎকার দিল তখনই। আজলান ঘাড় ফিরিয়ে তাকে দেখল। তিথি মুখ পাশ করে দাঁড়িয়েছে। আজলান ঘর থেকে বের হতেই সে ঘরে ঢুকলো। খাওয়া দাওয়ার পর্ব চুকে গিয়েছে। আজলান যত কেজি চাউল তত কেজি মাংস দিয়ে বিরিয়ানি করেছে। সবাই খেয়ে বেশ প্রশংসা করছে। আফতাব বুক ফুলিয়ে সবাইকে বলে বেড়াচ্ছেন, আমার ছেলে কোনো কাঁচা কাজ করে না, ও চেয়েছে এমন হোক। আজলান ভাবল, কেমন পোল্টিবাস লোক তার নিজের বাবা। খাওয়া দাওয়ার ঝামেলা চুকে যাওয়ার পর স্টেজে কেক কাটতে উঠেছে অবিবাহিত মেয়েগুলো। গান বাজনা করছে সবাই মিলে। আজলানের এসব পছন্দ নয়, কিন্তু পোলাপানগুলোকে বারণ করতে যেতেই আম্বিয়া বেগম বাধা দিয়ে বললেন, ওরা বিয়ে বাড়িতে ঘুমানোর জন্য আসেনি, আনন্দ করতে এসেছে, খবরদার কিছু বলবি না। আজলান পেছনে হাত ভাঁজ করে আইজাকে দেখতে লাগলো। সাজানোর পর তাকে আর চেনা যাচ্ছে না। যদিও সাজটা কুৎসিত হয়েছে বললে বাড়িয়ে বলা হবে, কিন্তু নিজের চেহারা বোঝা না গেলে সেজে লাভ কি? আতিফাকে একদম চেনা যাচ্ছে না। তার উপর খেপে গেল আতিফা, বলল, ভাবির চেহারা তো পাল্টায়নি, আমাদের চেহারা ওরকম, তাই চেঞ্জ এসেছে। সবার ফেস কাটিং একরকম না। আজলান বলল, তোর বর তোকে চিনতে পারছে? এতক্ষণ ধরে এসব সাজছিস সবাই মিলে? আতিফা গাল ফুলিয়ে দাঁড়িয়ে রইল। আম্বিয়া বেগম এসে সবটা শুনে বলল, তুই তোর বউয়ের পাশে গিয়ে বসে থাকতো, ওদের দেখিস না তুই। আজলান বলল, তোমাদের সাথে কথা বলে কোনো লাভ নেই। তিথি পার্লারের মেয়ে দিয়ে হেনাকেও সাজিয়েছে। সে লজ্জায় বের হচ্ছে না ঘর থেকে। সবাই এক এক রকম কথা বলছে। তিথি তাকে টেনে নিয়ে এলো, বলল, লজ্জা পেলে সবাই আরো লজ্জা দেবে, ওসব বাদ দেন। হেনা, আতিফা, আতিফার মেয়ে আভিরাকে দিয়ে তিথি স্টেজে উঠেছে। ডোডো তিথির কোলে। কেক এখনো পুরোটা অক্ষত রয়ে গেছে। চোখের পলকেই ঘটে গেল এক দুর্ঘটনা। ডোডো এক লাফ দিয়ে থাবা বসিয়ে দিল কেকের উপর। সবাই হইচই করে উঠল। তিথি হাতটা খপ করে ধরে ধীরে সুস্থে বের করে এনে ধমক দিয়ে বলল, এটা কি করলি ডোডো? ডোডো কেক মাখা হাতটা মায়ের দিকে বাড়িয়ে দিল। তিথি হাতটা থেকে কেক খেয়ে নিয়ে বলল, তোর ফুপুকেও দে। ডোডো আইজার দিকে হাত বাড়িয়ে দিতে আইজাও একটু করে খেয়ে তার গালে আদর করে দিয়ে বলল, আব্বা সব শেষ করে দিয়েছে। তিথি তাকে নিয়ে নেমে এলো। ডোডো গালের ভেতর হাতটা রেখে কেক খেতে খেতে আবারও তিথির দিকে বাড়িয়ে দিল। তিথি বলল, তোর বাপকে খাওয়া, তোর লালা বজ্জাত ছেলে। ডোডো ঠোঁট টানল। তিথি ওকে নিয়ে নিচে নামতে যাবে, তখনই আজলান তাকে ডাকলো। আইজান এখানে এসো। তিথি তাকে নিয়ে এলো। আজলান তাকে বাহবা দিয়ে বলল, দারুণ কাজ করেছো। ডোডো তার কোলে ঝাঁপ দিল। তিথির গালে হাত লাগিয়ে দিয়েছে ডোডো। সে মোছার জন্য নিচে যাওয়ার জন্য রওনা দিতেই আজলান বলে উঠল, হোয়াট ইজ দিস আইজান? তিথি ঘাড় ফিরিয়ে দেখল ডোডো তার হাতটা আজলানের মুখে ধপাস ধপাস মেরে মেরে খেলছে। তিথি ফিক করে হেসে ফেলে আবারও হাসি আটকালো। আজলানের সারা মুখে কেক লেগে রইল।
তিথি হাসি চেপে ডোডোকে কোলে টেনে নিয়ে বলল, দারুণ কাজ করেছিস। আজলান তাদের মা ছেলে পিছু পিছু ঘরে চলে এলো। তিথি টিস্যু দিয়ে কেক মুছে নিয়ে আয়নার সামনে দাঁড়ালো। আজলান মুখ ধুয়ে ডোডোর হাতটাও ধুয়ে মুছে দিয়ে বলল, তুমি আজকাল বড্ড পাজি হয়েছ আইজান। এসব যে শেখাচ্ছে তাকে বলে দেবে এর ফল ভালো হবে না। তিথির সাথে সাথে বলল। কার ফল কেমন হয়েছে দেখতেই পাচ্ছি। আজলান শানিত দৃষ্টিতে তাকালো। তিথি চলে গেল আবারও। আজলানকে আম্বিয়া বেগম টেনে টুনে নিয়ে গেলেন ডোডোকে সহ। কেক কাটার জন্য দুজনকে ঠেলে ঠুলে একসাথে তুলে দিলেন। তিথি ডোডোকে সাবধানে কোলে নিয়েছে, হাতে একটা কমলা ধরিয়ে দিয়েছে। সে সেটা নিয়ে আপাতত ব্যস্ত। আইজাকে কেক কেটে খাওয়ানোর পর আইজা ভাই আর ভাবিকে খাইয়ে দিল। ডোডোকেও খাইয়ে দিল। ডোডো মায়ের মতো আইজার দিকে হাত বাড়িয়ে দিতে আইজা তার হাতে আদর করে আম করে খাওয়ার ভান করতেই ডোডো খিলখিলিয়ে হেসে উঠল। আজলান দ্রুত পায়ে নেমে আসবে ঠিক তখনই ক্যামেরাম্যান বলল, ভাইয়া ভাবিকে কেক খাইয়ে দিন, তারপর ভাবি আপনাকে খাওয়াবে। তিথি আর আজলান দুজনই ভ্যাবাচ্যাকা খেয়ে গেল। আজলান কেক কেটে অন্যদিকে চোখ রেখে তিথিকে খাইয়ে দিল, কিন্তু সেটা তিথি খেলো না, ডোডো খেয়ে নিয়েছে। আম্বিয়া বেগম ক্যামেরাম্যানকে বলল, বউকে বড় টুকরো খাইয়ে দিতে বল। ক্যামেরাম্যান বলল, এবার ভাবির জন্য কেক বড় করে কাটেন ভাইয়া। আজলান হতবাক। ডোডো কেক খেতে ক্যামেরার দিকে তাকিয়ে আছে। আজলান পুনরায় কেক কেটে তিথির দিকে বাড়িয়ে দিল। তাকিয়ে রইল ক্যামেরার দিকে। তিথির দিকে ভুলেও তাকালো না। তিথি ঝুঁকে বড় পিসের কেক থেকে একটুখানি খেলো। এমনভাবে খেলো যেন আজলান শেখের হাত তার ঠোঁটে লাগলে আগুনে পুড়ে ছাই হয়ে যাবে। আজলানের এত বড় অপমান সইল না। মুখটা স্বাভাবিক রাখলো বহু কষ্টে। তিথিও কেক কেটে এমনভাবে বাড়িয়ে দিয়েছে মানুষ ভিক্ষুককেও এর চাইতে যত্ন করে কিছু খেতে দেয়। ক্যামেরার দিকে তাকিয়ে রইল, অথচ হাতটা আজলানের বুকের কাছটায়। আজলান তার হাত শক্ত করে ধরে কেক খেলো। তিথির প্রাণ যায় যে অবস্থা। রাক্ষসটা হাতটা এমনভাবে ধরেছে যেন সব অপমানের বদলা নিয়ে নিল। ডোডোর হাতের উপর হাত রেখে তিথি কেক কেটে ছেলের হাতে কেক দিল। ততক্ষণে আজলা নেমে গিয়েছে। তিথির গলা শুনে ঘাড় ফিরিয়ে তাকালো। তিথি ক্যামেরাম্যানকে বলছে, আমার ছেলে আমাকে খাইয়ে দিচ্ছে, এটার একটা ছবি তুলুন। ডোডোর হাত থেকে কেক খেলো তিথি, তারপর গালে আদর করলো। আমার সোনা ছেলে। আজলান গটমট পায়ে হেঁটে নিচে চলে গেল। তিথি ডোডোর জন্য একটা প্লেট কেক কেটে নিয়ে নেমে যাওয়ার সময় আইজা বলল, ভাবি তুমি কি বলো তো, ভাইয়া অত বড় কেক কেটে দিল, খেলে একটুখানি? ডোডোর হাতে একা একা কেক খেলে ভাইয়াকে দিলে না, ভাইয়া তো রেগে বউ। তিথি বলল। তোমার ভাই ঠান্ডা ছিল কখন? আতিফা আম্বিয়া বেগমকে বলল, দেখলে আম্মা, ও সারাক্ষণ আমার ভাইকে রাগিয়ে দেওয়ার তালে থাকে। আম্বিয়া বেগম বললেন, ও কিভাবে কেক বানিয়ে দিয়েছে দেখলি না? ওর কাছ থেকেই তো শিখছে। তোর ভাই ধোয়া তুলসী পাতা নয়। আতিফা বলল, তুমি ওকে মাথায় তুলছো আম্মা। সংসার টিকিয়ে রাখা এত সহজ না, শাশুড়ি হ তারপর বুঝবি। আতিফা তর্কে না জড়িয়ে তার বরের কাছে চলে গেল। ডোডোকে কেক খাওয়াচ্ছিল তিথি। যতটা না খাচ্ছে ততটা নিজেরই হাতে মুখে লাগিয়েছে ডোডো। মাকেও খেতে বলছে, কত দরদ তার। পাশ থেকে মেঝো ফুপু বলল, ছেলেটাকে সারাক্ষণ খাওয়াতেই থাকো না কি? এত খাওয়া বদহজম হয় না? সেও দেখছি খেতেই থাকে। তিথির মেজাজ সপ্তমে উঠল। সে আশ্চর্য হয়ে বলল, আজব ব্যাপার, আমার ছেলে কি খাবে, কতটুকু খাবে, কখন খাবে, এসব আমার ব্যাপার। আমি ওকে দরকার পড়লে একটা বিরিয়ানির ডেকচি পুরো খাওয়াবো, আপনার তাতে কি? সব কথা মুখ বুজে সহ্য করছি বলে, শুনেও না শোনার ভান করে থাকছি বলে আমার ছেলেকে নিয়ে কথা বললে তা শুনে চুপ থাকবো না। কেমন মানুষ আপনি, একটা বাচ্চার খাবারে নজর দেন? ডোডো মায়ের চিৎকার শুনে কেঁদে উঠেছে। মেজো ফুপু আম্বিয়া বেগমকে উদ্দেশ্য করে বললেন, দেখেছো ভাবি তোমার ছেলের বউ কেমন সুরে কথা বলে? আমি আগেই ভাবছি এই মেয়ে এত ভালো হয়ে গেল কিভাবে।
এখন আসল রূপ বেরিয়ে এলো। আম্বিয়া বেগম বলল। কি হলো রে আবার? কে কি বলছে তোকে? তিথি রাগে ফুঁসছে। মেজ ফুপুর আহাজারি আর বিলাপ শুনে জড়ো হয়েছে সবাই। তিথিকে বললেন, ফকিন্নির মেয়ে বড় ঘরে বিয়ে হলেও কি মুখের ভাষা পরিবর্তন হয়? একটা জুটেছিল আমার ভাইয়ের কপালে, আর একটা জুটেছে আমার ভাইপোর কপালে। কি ভাষা! কোথাকার বস্তি ছোট লোকের মেয়ে। সামান্য কথা জিজ্ঞাসা করেছি, সে উত্তর কিভাবে দিল দেখো সবাই। সবার বাক বিতণ্ডার মধ্যে সবার পেছনে এসে দাঁড়ালো আজলান জলদ গম্ভীর স্বরে। কি হয়েছে? জিজ্ঞেস করতেই মেজ ফুপু ছুটে এসে বলল, তোর বউ কি ভাষার কথা বলে জানিস? আমি কি এত অপমানিত হওয়ার জন্য আসছি এতদিন পর? এই মেয়ের সাথে তুই ঘর করিস কেমনি? কি মুখের ভাষা! আমি শুধু বললাম এইটুকু, একটা বাচ্চাকে এত খাওয়ানোর কি দরকার? এত খাওয়ালে বদহজম হবে। শুনেছি ওর এমনিতেই মাঝে মাঝে পেট ব্যথা হয়। মা গো মা, তোর বউ খেপে গেল আমার ওপর, যেন আমার ওপর তার অনেক ক্ষোভ। মেয়ে তো আমিও পেটে ধরেছি। মুরব্বির মুখে মুখে এমন জবাব তো দেয় না বাপু। তিথি রাগ ক্ষোভ দুঃখ নিয়ে টলমল চোখে আজলানের দিকে চেয়ে রইল। চোখ দিয়ে যেন আগুনের স্ফুলিঙ্গ বের হচ্ছে। আজলান তাকাতেই চোখ সরিয়ে ডোডোকে নিয়ে হনহনিয়ে নিচে চলে গেল সে। হেনা এসে মাকে জোর করে টেনে নিয়ে যেতে চাইল। তিনি বললেন, তুই কেমন ছেলে আর কেমন বউ জুটলো? তোর মা কেন সারাক্ষণ তাকে তেল মাখে? এবার বুঝলাম, আজ তো বেয়াদব একটা মেয়ে। দূর করে তাড়িয়ে দে। আজলান চুপচাপ নিচে নেমে গেল। মালিকা বেগমের সাথে মেঝ ফুপুর তর্ক তীব্র হয়ে উঠেছে। মালিকা বেগম আজলানের বড় ফুপুদের সাথে বসে গল্প গুজবে মগ্ন ছিলেন। মফিজ সাহেব ও আফতাব সাহেবের সাথে ছিলেন। ঘটনাস্থলে না থাকলেও মেজ ফুপুর চেঁচামেচি শুনে সব কিছু স্পষ্ট হয়ে গেল তাদের। মালিকা বেগম নীরবতা ভেঙে ক্ষিপ্ত হয়ে বলে উঠলেন, আপনি আমার মেয়েকে বস্তি ডাকলেন কোন সাহসে? আমার মেয়ে বস্তিতে বড় হলেও অনেক ভালো শিক্ষা পেয়েছে। আপনি তো ভদ্রবাড়িতে বড় হয়ে সেটুকুও পাননি। আসার পর থেকে দেখছি মেয়েটা কাজের জন্য বাচ্চাটাকে পর্যন্ত কোলে নিতে পারছে না। সেখানে আপনার বড় বড় কথা, অনেকক্ষণ ধরে আপনার কথা শুনছি। মেঝ ফুপু বললেন, মেয়েকে বেয়াদব বানিয়েছেন, সেটা স্বীকার করুন। মুরব্বির সাথে কি করে কথা বলতে হয় সেটা জানে না। মালিকা বেগম তীব্র কণ্ঠে বললেন, এখানে মুরব্বি তো আরও আছে, কারোর সাথে তো বেয়াদবি করেনি, আপনার সাথে কেন করলো? মফিজ সাহেব রাগে কাঁপছেন, তবুও কিছু বললেন না। তিনি মালিকা বেগমকে বললেন, আহা থামো, বাদ দাও। মেঝ ফুপু বললেন, আমার তো এখন আপনার জন্য মায়া হচ্ছে ভাই সাহেব। এই মা মেয়ের জ্বালায় আপনি অতিষ্ঠ হয়ে যাচ্ছেন না? এখন বুঝতে পারছি বীজ কিসের। তুষার বাবা আর মাকে সরিয়ে নেওয়ার চেষ্টা করছে। আফতাব শেখ এসে তীব্রভাবে ধমক দিয়ে বললেন, আসিয়া, তুই চুপ করবি? অশান্তি লাগিয়ে দিয়েছিস গোটা বাড়িতে। কি শুরু করেছিস তোরা? বড় ফুপুও প্রতিবাদ করে বললেন, আসিয়া, তুইও কি বাচ্চা মেয়ে হয়ে গেছিস? নতুন মা হয়েছে, বাচ্চার নামে বাজে কথা সইতে পারিনি। চুপ কর না। ছোট ফুপুও বড় ফুপুর মতো শান্তিপ্রিয় মানুষ। তিনি বললেন, আজলান ঘরের দিকে গেছে, কি হবে কে জানে। তুমি একটু চুপ করবে মেজবু? আফতাব সাহেব মালিকা বেগমের উদ্দেশ্যে বললেন, বেআইন, মাথা ঠান্ডা করুন। সবাই রেগে গেলে তো আর হবে না। হেনা, তোর মাকে নিয়ে যা। আসিয়া, ঘরে যা। আর কোনো কথা নয়। মেজ ফুপু বিড়বিড় করে বললেন, কোথা থেকে আত্মীয় রয়েছে আল্লাহই জানে, পুরো ন্যাংটা গোষ্ঠী। তুষার ঘাড় ঘুরিয়ে আছিয়া বেগমের দিকে তাকালো। মালিকা বেগম তাকে টেনে নিয়ে গেলেন। তুষার বলল, আম্মা, আপাকে বাড়ি নিয়ে চলো। এখানে এক মুহূর্ত থাকবো না আমি, আপাকেও রাখবো না। এখানে সব কয়টা আপার সাথে খারাপ ব্যবহার করে। আইজা বলল, তুষার মাথা ঠান্ডা করো, ভাবির সামনে এসব বলো না। তুষার উত্তেজিতভাবে বলল, আপাকে যা ইচ্ছা তাই বলে ওই মহিলাটা। দুলাভাই কিছুই বলে না। আপাকে সবাই এভাবে কথা শোনাচ্ছে নাকি? আইজা শান্তভাবে বলল,
তুমি শান্ত হয়ে বসো ভাইয়া, সব ঠিক হয়ে যাবে। মফিজ সাহেব অস্থিরভাবে পায়চারি করতে করতে বললেন, গোলামের ফুটটা কিছু বলল না আমার মেয়ের হয়ে, ওকে আমি ছাড়বো না।